প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের বিভিন্ন প্রকার হিসাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিশেষ করে কোন হিসাব রেওয়া মিলের কোন দিকে বসে এবং আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করি তখন কোন হিসাব কোন দিকে বসে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, 1 নম্বরে বিক্রয় হিসাব কি এবং এটি কোথায় কোথায় বসে। তো বিক্রয় হিসাব মূলত একটি আয় হিসাব, এটি মুনাফা জাতীয় আয়। বিক্রয় হিসাবটা আয় হিসাব, এবং যেহেতু বিক্রয় হিসাব আয়, সেই জন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, রেওয়া মিলের স্টক যখন তৈরি করব, তখন রেওয়া মিলের মধ্যে এখানে বিক্রয় হিসাব লিখে টাকা বসবে ক্রেডিট দিকে। বিক্রয় হিসাব রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে, কারণ বিক্রয় হিসাব আয়, আমরা জানি আয় রেওয়া মিলের ক্রেডিটে বসে। আবার এই রেওয়া মিল দেখে আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব, আর্থিক বিবরণী, তো আর্থিক বিবরণী যে বিশদায় বিবরণী ছক অঙ্কন করব নিট মুনাফা নির্ণয়ের জন্য, সেই বিশদায় বিবরণীর মধ্যে এই মোট মুনাফা নির্ণয়ের সময় বিক্রয় মাঝের ঘরে বসবে। তারপরে এই বিক্রয় থেকে বিক্রয় ফেরত থাকলে বাদ যাবে, বিক্রয় বাট্টা থাকলে বাদ যাবে মোট মুনাফা নির্ণয়ের সময়। তো আরেকটা লেনদেন আমরা দেখি। এবার আসি বিক্রয় ফেরত। তো বিক্রয় যেহেতু ক্রেডিট দিকে বসে আর বিক্রয় ফেরত দ্বারা বিক্রয়ের পরিমাণ কমে যায়, সেজন্য বিক্রয় ফেরত আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন বিক্রয় ফেরত লিখে রেওয়া মিলের মধ্যে বিক্রয় ফেরত লিখে টাকা ডেবিট দিকে বসবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, বিক্রয় ফেরত কেন ডেবিটে বসবে? তাই না, বিক্রয় ফেরত দ্বারা বিক্রয়ের পরিমাণ কমে। যেহেতু বিক্রয়ের পরিমাণ কমে, তাই বিক্রয় কমলে যে আইটেম দ্বারা কমবে সেটা ডেবিট দিকে বসবে, সেজন্য বিক্রয় ফেরত রেওয়া মিলে ডেবিট দিকে বসে। আবার আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব, আর্থিক বিবরণী প্রস্তুত করার সময়, তখন প্রথমে বিক্রয় লিখব মাঝের ঘরে। লেখার পরে এই বিক্রয় থেকে আমরা এই বিক্রয় ফেরত বিয়োগ করব, বাদ বিক্রয় ফেরত বলে এখান থেকে বিয়োগ করে আর কিছু না থাকলে আমরা শেষের ঘরে টাকা লিখব। আরও যদি থাকে বিক্রয় বাট্টা বা অন্যান্য, সেগুলো আমরা বিয়োগ করব। অর্থাৎ বিক্রয় ফেরত আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। আর যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব তখন বিশদায় বিবরণীতে মোট মুনাফা নির্ণয়ের সময় বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করতে হবে, মাঝের ঘরে লিখে বিয়োগ করব। 3টা ঘর টানতে হয়, আমরা জানি বিশদায় বিবরণীতে যদি সমন্বয় থাকে। পরের হিসাবটি লক্ষ্য করি, বিক্রয় বাট্টা। তো বিক্রয় বাট্টা সাধারণত ব্যয় হিসাবে গণ্য। বিক্রয় বাট্টাও কিন্তু বিক্রয় থেকে বিয়োগ হয়। যেহেতু বিক্রয় থেকে বিয়োগ হয়, সেজন্য এই বিক্রয় ফেরতের মতো বিক্রয় বাট্টাও ডেবিট দিকে বসবে। বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, এগুলি কিন্তু রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। বিক্রয় যেহেতু ক্রেডিটে আর বিক্রয় বাট্টা দ্বারা বিক্রয়ের পরিমাণ কমে, সেজন্য বিক্রয় বাট্টা ডেবিট দিকে বসে। এবং আমরা যখন বিশদায় বিবরণী প্রস্তুত করব তখন বিশদায় বিবরণীতে মোট মুনাফা নির্ণয়ের সময় এই বিক্রয় প্রথমে মাঝের ঘরে লিখব, ওখান থেকে বিক্রয় বাট্টা বিয়োগ হবে। বিষয়টা আবারও বলি, প্রথমে বিক্রয় লিখব, কোথায় লিখব? মাঝের ঘরে। সেখান থেকে বিক্রয় বাট্টা যদি থাকে তাহলে বিয়োগ করতে হবে বিক্রয় থেকে। বিক্রয় থেকে বিক্রয় বাট্টা বিয়োগ হয়, বিক্রয় ফেরত বিয়োগ হয়, আবার অলিখিত বিক্রয় থাকলে যোগ হয়। এগুলো আমরা মনে রাখব। পরের হিসাবটি লক্ষ্য করি, প্রারম্ভিক মজুত পণ্য কি। তো প্রারম্ভিক মজুত পণ্য সাধারণত ব্যয় হিসাবে গণ্য করা হয়। ব্যয় হিসাবে গণ্য করা হয় প্রারম্ভিক মজুত পণ্যকে। এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলের মধ্যে লিখে টাকা বসবে ডেবিট দিকে। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি, প্রারম্ভিক মজুত পণ্য রেওয়া মিলের ডেবিট দিকে বসে, কারণ প্রারম্ভিক মজুত পণ্যটা ব্যয় হিসাবে গণ্য করা হয় আর সমাপনী মজুতটা সম্পদ।
আবার আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট করার সময়, তখন যে বিশদায় বিবরণী প্রস্তুত করব মোট মুনাফা নির্ণয়ের জন্য, সেই ক্ষেত্রে বিশদায় বিবরণীতে আমরা যে বিক্রিত পণ্যের ব্যয় লিখব, বিক্রিত পণ্যের ব্যয় লিখে না হেডিং, এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রারম্ভিক মজুত পণ্য বলে মাঝের ঘরে লিখবে। আর যদি সমন্বয় থাকে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে, অনেক সময় প্রারম্ভিক মজুত পণ্যের সাথে মনিহারি অন্তর্ভুক্ত থাকে, তখন প্রারম্ভিক মজুত পণ্য প্রথম ঘরে লিখে প্রারম্ভিক মনিহারি বলে বাদ দিব। পরের হিসাবটি লক্ষ্য করি, ক্রয় হিসাব একটি কমন আইটেম, তাই না? তো ক্রয় হিসাবটা ব্যয় এবং এটি প্রত্যক্ষ খরচ, এটি বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসে। ক্রয় হিসাবটা কি ব্যয় বা খরচ? এটি মুনাফা জাতীয় ব্যয়। তো আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, তো রেওয়া মিলের ছক অঙ্কন করে ক্রয় হিসাব লিখে, ক্রয় হিসাব যেহেতু ব্যয়, তো ব্যয় রেওয়া মিলের ডেবিট দিকে বসে, তাই ডেবিট দিকে টাকা বসবে। ক্রয় হিসাব যেহেতু ব্যয়, তো ক্রয় হিসাব লিখে ডেবিট দিকে টাকা বসবে। আবার আমরা যখন বিশদায় বিবরণী করব ফাইনাল অ্যাকাউন্ট, তখন এই বিশদায় বিবরণী মোট মুনাফা নির্ণয়ের জন্য যখন বিশদায় বিবরণীতে টাকা লিখব, তখন বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয় লিখে, ক্রয়টা যদি সমন্বয় থাকে তাহলে প্রথম ঘরে লিখব, আর সমন্বয় না থাকলে মাঝের ঘরে লিখব। তো সমন্বয় সাধারণত থাকে, সেজন্য ক্রয় যদি সমন্বয় না থাকে মাঝের ঘরে লিখব, আর যদি সমন্বয় থাকে প্রথম ঘরে লিখব। এবার এই ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ হবে, ক্রয় বাট্টা বিয়োগ হবে, পণ্য উত্তোলন বিয়োগ হবে, পণ্য বিতরণ বিয়োগ হবে, আগুনে পণ্য বিনষ্ট থাকলে বিয়োগ হবে, এবং যদি অলিখিত ক্রয় থাকে তাহলে আবার যোগ হবে। এগুলো আমরা মনে রাখব। পরের হিসেবটি ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত দ্বারা ক্রয়ের পরিমাণ কমে। যেহেতু ক্রয়ের পরিমাণ কমে, সেজন্য ক্রয় যেহেতু ডেবিট দিকে লিখি আমরা, সে ক্রয় ফেরত ক্রেডিট দিকে লিখতে হবে। এখন ক্রয় ফেরত কেন ক্রেডিট দিকে লিখতে হবে? ক্রয় ফেরত দ্বারা ক্রয়ের পরিমাণ কমে, সেজন্য যেহেতু ক্রয় ফেরত দ্বারা ক্রয়ের পরিমাণ কমে, তাই ক্রয় ফেরত ক্রেডিট দিকে টাকা লিখব। ক্রয় ফেরতের আর এক নাম হচ্ছে বহি ফেরত। ক্রয় ফেরতের আর এক নাম বহি ফেরত, এটি আমরা মনে রাখব। আবার এই ক্রয় ফেরত রেওয়া মিল থেকে যখন বিশদায় বিবরণী প্রস্তুত করতে হবে ফাইনাল অ্যাকাউন্ট করার সময়, তখন আমরা যে বিক্রিত পণ্যের ব্যয় লিখব, সেখানে প্রথমে ক্রয় লিখব প্রথম ঘরে। এই ক্রয় থেকে বাদ ক্রয় ফেরত বলে বিয়োগ করব, বিয়োগ করে মাঝের ঘরে টাকা লিখব। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি। আমরা যখন ফাইনাল অ্যাকাউন্ট করার সময় বিশদায় বিবরণী প্রস্তুত করব, তখন ক্রয় হতে ক্রয় ফেরত বিয়োগ হবে। আবার ক্রয় থেকে ক্রয় বাট্টা বাদ যায়, পণ্য উত্তোলন বাদ যায়, তাই না? পণ্য বিতরণ বাদ যায় যদি থাকে অঙ্কে। আর অলিখিত ক্রয় থাকলে যোগ হয়, ধারে ক্রয় থাকলে যোগ হয়। পরের হিসাবটি লক্ষ্য করি, ক্রয় বাট্টা কি? তো ক্রয় বাট্টা সাধারণত আয় হিসেবে গণ্য, কারণ এটি দ্বারা আমাদের লাভ হয়, মুনাফা হয়, সেজন্য। তো ক্রয় বাট্টা আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, ক্রয় বাট্টা যেহেতু আয়, সেজন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, তখন ক্রয় বাট্টা লিখে টাকা লিখতে হবে ক্রেডিট দিকে। ক্রয় বাট্টা ক্রয় থেকে বিয়োগ হয়, তো ক্রয় থেকে যেহেতু বিয়োগ হয়, সেজন্য ক্রয় ডেবিটে বসে আর ক্রয় বাট্টা ক্রেডিট দিকে বসবে। তো ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা এগুলি অবশ্য কারবারি বাট্টার মধ্যে পড়ে। কারবারি বাট্টা দুই প্রকার, ক্রয় বাট্টা এবং বিক্রয় বাট্টা। এবার আসি বিশদায় বিবরণী। আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব, তখন মোট মুনাফা এবং নিট মুনাফা নির্ণয়ের সময় বিশদায় বিবরণী প্রস্তুত করি, তাই না? তো সেই বিশদায় বিবরণীতে ক্রয় বাট্টা কোথায় বসবে? রেওয়া মিল থেকে যদি আমরা এখানে লিখতে চাই, তো ক্রয় বাট্টা সাধারণত যেহেতু ক্রয়ের পরিমাণ কমে ক্রয় বাট্টা দ্বারা, সেজন্য প্রথমে আমরা ক্রয় লিখব, বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয় প্রথম ঘরে লিখব। লেখার পরে এখান থেকে বাদ ক্রয় বাট্টা বলে এখান থেকে মাইনাস করব, মাইনাস করে মাঝের ঘরে টাকা লিখব। অর্থাৎ ক্রয় থেকে ক্রয় বাট্টা বিয়োগ হয়, ক্রয় ফেরত বিয়োগ হয়। উত্তোলন হিসাব কি এবং কোথায় কোথায় লিখতে হবে লক্ষ্য করি। তো উত্তোলন হিসাব সাধারণত মালিকানা সত্ত্ব হিসাব, এবং উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব কমে,
সেজন্য উত্তোলন হিসাব যেহেতু মালিকানা সত্ত্ব হিসাব, উত্তোলন দ্বারা মালিকানা সত্ত্ব কমে, তাই আমরা যখন রেওয়া মিলের স্টক অঙ্কন করব, রেওয়া মিলের মধ্যে উত্তোলন হিসাব লিখে টাকা বসবে ডেবিট দিকে। এখন তোমাদের মনে হতে পারে ডেবিট দিকে কেন টাকা লিখবো, তাই না? কারণটি হচ্ছে উত্তোলন হিসাব দ্বারা মালিকানা সত্ত্ব কমে, সেই জন্য আমরা ডেবিট দিকে লিখব। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, লক্ষ্য করি উত্তোলন কিন্তু বিশদায় বিবরণীতে বসবে না। যখন আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব, আর্থিক বিবরণীতে কয়েকটা ধাপ আছে, তার মধ্যে একটা হচ্ছে বিশদায় বিবরণী, আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব, তখন মালিকানা সত্ত্ব অংশের মধ্যে মূলধন লিখব। প্রথমে মূলধন লিখে আমরা মূলধন প্রথম ঘরেও লিখতে পারি, মাঝের ঘরেও লিখতে পারি। এই মূলধন থেকে উত্তোলন বাদ দিব, বাদ উত্তোলন বলে উত্তোলনের টাকা বিয়োগ হবে। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি মূলধনের সাথে উত্তোলন বিয়োগ হয়, আর নিট লাভ থাকলে যোগ হয়, অতিরিক্ত মূলধন থাকলে যোগ হয়। এগুলো আমরা মনে রাখব। জীবন বীমা কি এবং কোথায় কোথায় বসে? তো জীবন বীমাটা সাধারণত উত্তোলনের মধ্যে পড়ে। তো উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্ব হিসাব, তো জীবন বীমাটাও কিন্তু মালিকানা সত্ত্ব হিসাব। এখন তোমাদের মনে হতে পারে জীবন বীমাটা মালিকানা সত্ত্ব বা উত্তোলন হবে কেন? কারণ ব্যবসার তো কোনো জীবন বলে কোনো কিছু থাকে না, ব্যবসার জন্য জীবন বীমা হয় না। ব্যবসার জন্য হতে পারে পণ্য বীমা, এই বা নৌ বীমা, এগুলি হতে পারে। বাট জীবন বীমাটা মালিকের জীবনের জন্য বীমা। যেহেতু মালিকের জীবনের জন্য বীমা, সেজন্য এটি ব্যক্তিগত খরচ, তাই উত্তোলন হিসাবে গণ্য হবে। আর উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্ব, তাই জীবন বীমাটাও মালিকানা সত্ত্ব হিসাবের মধ্যে পড়বে। এবার আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, তখন রেওয়া মিলে জীবন বীমা লিখে ডেবিট দিকে টাকা বসবে, কারণ জীবন বীমা দ্বারা মূলধন কমে। তাই উত্তোলন যেহেতু জীবন বীমা আর উত্তোলন কিন্তু সেম কথা, জীবন বীমাকে উত্তোলন বলা যায়। তাই উত্তোলন যেহেতু রেওয়া মিলের ডেবিট দিকে বসে, সেই জন্য জীবন বীমাও রেওয়া মিলের ডেবিট দিকে বসবে। আবার আমরা যখন ফাইনাল অ্যাকাউন্টে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন মূলধন লিখব মালিকানা সত্ত্বের অংশের মধ্যে, সেই মূলধন থেকে জীবন বীমা বিয়োগ করতে হবে। মূলধন থেকে জীবন বীমা বিয়োগ করতে হবে। মূলধন থেকে কি কি বিয়োগ করতে হয়? মূলধন থেকে উত্তোলন বিয়োগ করতে হয়, জীবন বীমা বিয়োগ করতে হয়, মূলধনের সাথে পণ্য উত্তোলন থাকলে বিয়োগ করতে হয়, নিট ক্ষতি থাকলে বিয়োগ করতে হয়। আর মূলধনের সাথে যোগ হয় কি কি? মূলধনের সাথে যোগ হয় নিট মুনাফা, অতিরিক্ত মূলধন, তারপরে হচ্ছে কি যে মূলধনের সুদ, এগুলি যোগ হয় মূলধনের সাথে। পরের লেনদেনটি লক্ষ্য করি, আয়কর কি? আয়করটাও কিন্তু উত্তোলনের মধ্যে পড়ে। এই আয়কর বলতে বোঝায় এই মালিকানা সত্ত্ব। উত্তোলন যেমন মালিকানা সত্ত্ব, আয়করও কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে পড়বে। এই আয়কর বলতে বোঝায় মালিকের ব্যক্তিগত আয়ের উপরে কর দেওয়া হয়েছে। বিশেষ করে এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিকের ব্যক্তিগত আয়ের উপরে কর দিলে সেটি ব্যক্তিগত খরচ হিসেবে উত্তোলন। তা উত্তোলন যেহেতু মালিকানা সত্ত্ব, সেজন্য আয়করও মালিকানা সত্ত্বের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার উত্তোলন যেহেতু রেওয়া মিলের ডেবিট দিকে বসে, তাই আয়করও রেওয়া মিলের ডেবিট দিকে বসবে, কেননা আয়করকে উত্তোলন বলা যায়। এখন তোমাদের মনে হতে পারে উত্তোলন হবে কেন? কারণ ব্যবসার টাকা দিয়ে মালিকের জন্য আয়কর প্রদান করেছে, তো সেটি মালিকের ব্যক্তিগত খরচ না। আর ব্যবসা থেকে মালিকের ব্যক্তিগত খরচ হলে সেটি উত্তোলন হিসেবে গণ্য হয়, সেজন্য আয়করটা উত্তোলন হিসেবে গণ্য হবে। তাই আমরা যখন আয়কর প্রদান করি, তখন কিন্তু জাবেদা করি উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্টে, তখন ওই যে মালিকানা সত্ত্ব অংশ অন্তর্ভুক্ত হবে আমাদের মূলধন। সেই মূলধন প্রথম ঘরেও লিখতে পারি, মাঝের ঘরেও লিখতে পারি। এবার এই মূলধনের সাথে আয়কর বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। মূলধনের সাথে আয়কর কি করব? বিয়োগ করব। বিষয়টি আবারও বলছি, আয়কর মূলধন থেকে বিয়োগ হবে। কোথায়? আর্থিক অবস্থার বিবরণীর
মালিকানা সত্ত্ব অংশে। আর্থিক অবস্থার বিবরণীর 3টা অংশ থাকে না, প্রথমে মালিকানা সত্ত্ব, তারপর দীর্ঘমেয়াদী দায়, সবার শেষে চলতি দায়। তো মালিকানা সত্ত্ব অংশের মধ্যে এই আয়কর বিয়োগ করতে হবে। এবার আসি মূলধন, তাই না, কমন একটি আইটেম। তো মূলধনটা মালিকানা সত্ত্ব, আমরা সবাই জানি মূলধন হিসাবটা মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। এবং এই মূলধন হিসাব বলতে বোঝায় মালিকের ব্যবসায় যে নিজে বাড়ি থেকে যে টাকা নিয়ে এসেছে ব্যবসা করার জন্য, সেটি সাধারণত মূলধন। তো মূলধন দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সেই জন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন মূলধন লিখে ক্রেডিট দিকে টাকা লিখব। কারণটা কি? কারণ মূলধন যেহেতু মালিকানা সত্ত্ব এবং মূলধন দ্বারা মালিকানা সত্ত্ব বাড়ে, তাই ক্রেডিট দিকে টাকা লিখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অনেকগুলি লেনদেন আলোচনা করব, তাই ক্লাসটি একটু লম্বা হবে। আমার ইচ্ছা আছে আজকে প্রায় 40টার কাছাকাছি এই হিসাব আলোচনা করব। তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে যদি ধৈর্য সহকারে দেখো। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই। চলো পরটুকু লক্ষ্য করি। এই মূলধন আর্থিক অবস্থার বিবরণীর কোথায় বসবে? তো মূলধন আর্থিক অবস্থার বিবরণীর যে মালিকানা সত্ত্ব অংশ থাকে সেইখানে মূলধন লিখব। মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন লিখব। এবার এই মূলধনের সাথে নিট লাভ থাকলে যোগ হবে। নিট লাভ তো সাধারণত থাকেই, তাই না, সেটি যোগ হবে। উত্তোলন থাকলে বাদ যাবে। পরের লেনদেনটি লক্ষ্য করি। অতিরিক্ত মূলধন কি? অতিরিক্ত মূলধন আর মূলধন এর সমাধান এক। প্রথম তারিখে সাধারণত বা ব্যবসায় প্রথমে যে মূলধনটা থাকে তাকে বলা হয় প্রারম্ভিক মূলধন। আর মাঝামাঝি পর্যায়ে যেটি নিয়ে আসে, ব্যবসায়ের মাঝামাঝি বা ব্যবসায়ের কোনো একটা সময়ে, নির্দিষ্ট সময়ে পরে নিয়ে আসলে তাকে বলা হয় অতিরিক্ত মূলধন। তো মূলধন যেমন মালিকানা সত্ত্ব, অতিরিক্ত মূলধনটাও কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে পড়বে। এবং অতিরিক্ত মূলধনও রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে, কারণ অতিরিক্ত মূলধন দ্বারা মালিকানা সত্ত্ব বাড়ে। তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এবার আসি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার সময় আমরা যখন বিশদায় বিবরণীর পরে যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন অতিরিক্ত মূলধনটা মূলধনের সাথে যোগ হবে। বিষয়টি আবারও বলি, অঙ্কের মধ্যে অতিরিক্ত মূলধন হয়তো দুইটাই থাকবে। তো প্রথমে আমরা মূলধন লিখব, এই মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করব। বিষয়টি আবারও বলি, মূলধনের সাথে যোগ হয় কি কি? মূলধনের সাথে যোগ হয় অতিরিক্ত মূলধন যদি অঙ্কে থাকে, নিট মুনাফা যোগ হয়, মূলধনের সুদ যোগ হয়। আর এই মূলধনের সাথে বিয়োগ হয় কি কি? মূলধনের সাথে উত্তোলন বিয়োগ হয়, পণ্য উত্তোলন বিয়োগ হয়, তারপরে নিট ক্ষতি বিয়োগ হয়, আয়কর বিয়োগ হয়, জীবন বীমা বিয়োগ হয় এবং পণ্য উত্তোলন থাকলেও বিয়োগ হয়। সাধারণ সঞ্চিতি, তো সাধারণ সঞ্চিতিটাও কিন্তু মালিকের অংশ, তাই এটিকে মালিকানা সত্ত্ব বলা হয়। এখন সাধারণ সঞ্চিতি কি সেটাকে জানা উচিত। সাধারণ সঞ্চিতি হচ্ছে মুনাফার, অনেক সময় মালিক কি করে মুনাফার একটি নির্দিষ্ট অংশ আলাদা করে রেখে একটি তহবিল তৈরি করে, সঞ্চিতি তৈরি করে, তাকে সাধারণ সঞ্চিতি বলা হয়। এবং সেটি মালিকের নিজের মুনাফার অংশ, সেজন্য মুনাফা যেহেতু মালিকের নিজের, তাই সাধারণ সঞ্চিতিটাও কিন্তু মালিকের নিজের, সেজন্য এটিকে মালিকানা সত্ত্ব বলা হয়। মালিকানা সত্ত্ব, এটি দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। সেই জন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন সাধারণ সঞ্চিতি বলে রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। সাধারণ সঞ্চিতি বলে রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্ট করার সময়, তখন সাধারণ সঞ্চিতি মূলধনের সাথে যোগ করতে পারি অথবা আলাদা লিখতে পারি। বিষয়টি আরেকবার বলছি,
সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব, মূলধনও মালিকানা সত্ত্ব। তাই ইচ্ছে করলে সাধারণ সঞ্চিতিটা মূলধনের সাথে যোগ করে লিখতে পারি, অথবা মালিকানা সত্ত্বের মধ্যে আমরা আলাদা করে লিখে যোগ করতে পারি। সঞ্চিতি তহবিল, তো একটি বিষয় বলে রাখি, সঞ্চিতি তহবিল আর সাধারণ সঞ্চিতি এক কথা, সমার্থক শব্দ। তো আমি আলাদা করে দেখিয়েছি একটু ভালো করে বোঝানোর জন্য, কারণ আমি 3টা অথবা 4টা পর্বে প্রায় 160টার অধিক হিসাব আলোচনা করব। তো সমস্ত বই মিলে, টেস্ট পেপার মিলে, আমি একজন নিজেও রাইটার, আমার হিসাব বিজ্ঞান বই আছে, তো সব কিছু মিলে প্রায় এই 160টার কাছাকাছি আমি হিসাব পেয়েছি। তো একটা ভিডিওতে তো এতগুলি আলোচনা করা সম্ভব হবে না, সেজন্য আমি 4টা অথবা 5টা পর্বে ভাগ করে আলোচনা করার চেষ্টা করব। আজকে পর্ব 1। তো সঞ্চিতি তহবিলও কিন্তু মালিকানা সত্ত্ব, সাধারণ সঞ্চিতি যেহেতু মালিকানা সত্ত্ব, সঞ্চিতি তহবিলটাও কিন্তু মালিকানা সত্ত্ব হবে। তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, তখন এই সঞ্চিতি তহবিল লিখে টাকা কোন দিকে বসবে, তাই না? সঞ্চিতি তহবিল দ্বারা মালিকানা সত্ত্ব বাড়ে, যেগুলি দ্বারা মালিকানা সত্ত্ব বাড়ে সেইগুলি রেওয়া মিলের ক্রেডিট দিকে বসে। যেমন মূলধন দ্বারা মালিকানা সত্ত্ব বাড়ে, সেই জন্য মূলধন আমরা রেওয়া মিলের ক্রেডিট দিকে লিখি, তাই না? এবার আসি আর্থিক অবস্থার বিবরণী। তো আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব, তখন এই সঞ্চিতি তহবিলটা মালিকানা সত্ত্বের মধ্যে বসবে। আর্থিক অবস্থার বিবরণীতে কয়েকটা অংশ থাকে, তাই না? প্রথমে লিখি মালিকানা সত্ত্ব অংশ, তারপর মাঝখানে লিখি দীর্ঘমেয়াদী দায়, সবার শেষে লিখি চলতি দায় বা স্বল্পমেয়াদী দায়। তাহলে প্রথমে যে মালিকানা সত্ত্ব অংশ লিখি, তার মধ্যে মূলধন যেখানে লিখব, সঞ্চিতি তহবিলও সেখানে লিখব। অর্থাৎ মূলধনের সাথে সঞ্চিতি তহবিল যোগ করে লিখতে পারি, অথবা মূলধন এবং সঞ্চিতি আলাদা আলাদা করে লিখতে পারি, লিখে যোগ করতে পারি। নগদ তহবিল কি? নগদ তহবিল একটি কমন আইটেম, তাই না? নগদ তহবিলের বেশ কয়েকটা নাম আছে। এটিকে কোনো কোনো জায়গায় দেখা যায় হাতে নগদ, কোনো কোনো দেখা যায় লেখা থাকে নগদান হিসাব, নগদ, বিভিন্ন নামে থাকে, তাই না? তো যাই হোক, নগদ তহবিল সম্পদ এবং এটি একটি চলতি সম্পদ। নগদ তহবিলটা কি? সম্পদ, এবং এটি একটি চলতি সম্পদ হিসাব। নগদ তহবিল যেহেতু সম্পদ, সেজন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, তখন নগদ তহবিল লিখে রেওয়া মিলের ডেবিট দিকে টাকা লিখব, কারণ নগদ তহবিল রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হবে। সম্পদ যেহেতু রেওয়া মিলের ডেবিটে বসে, তো নগদ তহবিলও ডেবিট দিকে বসবে, হাতে নগদ, নগদ তহবিল, তাই না? তবে একটি কথা, নগদ তহবিল 2 ধরনের থাকে, প্রারম্ভিক এবং সমাপনী। সমাপনী নগদ তহবিল বলতে এই নগদ তহবিল বোঝায়, আর প্রারম্ভিক নগদ তহবিল কিন্তু রেওয়া মিলে বসে না। প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, এইগুলি কিন্তু রেওয়া মিলে বসে না। এবার আসি নগদ তহবিল আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব, তখন কোথায় লিখব? আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন নগদ তহবিল এই চলতি সম্পদের মধ্যে বসবে। চলতি সম্পদের মধ্যে নগদ তহবিল বসবে, লিখতে হবে। তো আর্থিক অবস্থার বিবরণী যে আমরা যে সম্পদ সাইড করি, সম্পদ সাইডে কয়েকটা ভাগ আছে। যেমন প্রথমে লিখি স্থায়ী সম্পদ, মাঝখানে লিখি বিনিয়োগ, তাই না? দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপরে লিখি চলতি সম্পদ। তাহলে যে চলতি সম্পদ অংশ, সেইখানে এই নগদ তহবিল লিখতে হবে আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে। এবার আসি ব্যাংক জমা। তো ব্যাংক জমাটা সাধারণত নগদ তহবিলের মতোই সম্পদ। ব্যাংকে জমা আছে, সেটি সম্পদ হবে না? অবশ্যই সম্পদ। এবং ব্যাংক জমা যেহেতু সম্পদ, তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব, তখন ব্যাংক জমা লিখে বা ব্যাংক হিসাব লিখে ডেবিট দিকে টাকা লিখব। এটাকে বলা হয় ব্যাংক জমার উদ্ধৃত্ত, মানে আমার ব্যাংকে জমা আছে নগদ টাকার মতোই।
এবং এটিও একটি চলতি সম্পদ। ব্যাংক জমাটাও কিন্তু চলতি সম্পদ। তাই আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদের মধ্যে এই ব্যাংক জমাটা লিখব। চলতি সম্পদের মধ্যে ব্যাংক জমার উদ্বৃত্ত আর ব্যাংক জমা এক কথা। পরের হিসেবটি লক্ষ্য করি। অগ্রিম বীমা কি? তো অগ্রিম বিমাটা সম্পদ, কারণ বিমাটা খরচ, আর বিমার আগে অগ্রিম প্রদান যদি করি, বিমা অগ্রিম প্রদান করা হয়েছে মানে কি এখান থেকে আমরা সুবিধা পাব, সেজন্য এটি সম্পদ। ব্যয় যদি অগ্রিম হয় সেটি সম্পদ হয়, খরচ যদি অগ্রিম হয় তাহলে সেটি সম্পদ হয়। সেজন্য আমরা এখানে লিখব সম্পদ, এবং এটি চলতি সম্পদ। অগ্রিম বিমাটা চলতি সম্পদ। তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন অগ্রিম বিমা লিখে ডেবিট দিকে টাকা লিখব। কেন ডেবিট দিকে লিখব? কারণ অগ্রিম বিমা যেহেতু সম্পদ, সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হয়। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন অগ্রিম বিমা এই চলতি সম্পদের মধ্যে লিখতে হবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে বিভিন্ন ধাপ আছে, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ এবং চলতি সম্পদ, এভাবে ধাপে ধাপে লিখি না। চলতি সম্পদের মধ্যে অগ্রিম বিমা লিখতে হবে। পরের হিসেবটি লক্ষ্য করি। এইখানে বলেছে অগ্রিম ভাড়া। তো অগ্রিম ভাড়াটাও কিন্তু সম্পদ, কারণ ভাড়া হচ্ছে খরচ, খরচ অগ্রিম থাকলে সেটি সম্পদ হয়, আর আয় অগ্রিম থাকলে সেটি দায় হয়, অনুপার্জিত আয় বলে। অগ্রিম ভাড়া যেহেতু সম্পদ সেই জন্য এটি চলতি সম্পদ। তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন রেওয়ামিলের ছকের মধ্যে অগ্রিম ভাড়া বলে, যেহেতু সম্পদ সেজন্য ডেবিট দিকে বসবে, কারণ আমরা জানি সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করব, তখন এটি যেহেতু সম্পদ, সম্পদ পাশে বসবে। এখন প্রশ্ন হচ্ছে সম্পদ পাশের কোন স্থানে বসবে? চলতি সম্পদের মধ্যে। চলতি সম্পদের মধ্যে অগ্রিম বিমা, অগ্রিম ভাড়া, নগদ তহবিল, ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, অব্যবহৃত মণিহারি ইত্যাদি লিখতে হয়। দেনাদার বা প্রাপ্য হিসাব, তাই না, এগুলি লিখতে হয়, আমরা মনে রাখবো। অগ্রিম বেতন কি? অগ্রিম বেতনটাও কিন্তু, বেতন যেহেতু খরচ, খরচ অগ্রিম থাকলে এটাও কিন্তু সম্পদ। অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম বিমা সেলামি এগুলি সব সম্পদ। অগ্রিম মজুরি, কারণ ব্যয় যদি অগ্রিম থাকে তাকে সম্পদ বলা হয়। এবং যেহেতু সম্পদ, এটি চলতি সম্পদ অবশ্য। তো আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন অগ্রিম বেতন লিখে টাকা বসবে ডেবিট দিকে। কারণটা কি? কারণ সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হয়। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন আর্থিক অবস্থার বিবরণীতে এই অগ্রিম বেতন চলতি সম্পদের মধ্যে লিখতে হবে। সম্পদের বিভিন্ন শ্রেণী বিভাগ থাকে না, তো চলতি সম্পদের মধ্যে অগ্রিম বেতন মাঝখানের ঘরে লিখব। চলতি সম্পদের মধ্যে কোনগুলি আছে কিছুক্ষণ পূর্বের লেনদেনের সময় বলেছিলাম, আবারও বলছি। হাতে নগদ, ব্যাংক জমা, সমাপনী মজুত পণ্য, প্রাপ্য হিসাব, অগ্রিম খরচাবলী, তারপরে হচ্ছে কি যে এই প্রাপ্য আয়, এগুলি সব চলতি সম্পদ। অগ্রিম মজুরি সম্পদ হিসেবে গণ্য হবে, কারণ মজুরি খরচ, আর মজুরি যদি অগ্রিম থাকে অগ্রিম ব্যয় সম্পদ হয়। এবং আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন অগ্রিম মজুরি বলে ডেবিট দিকে টাকা বসবে। একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য, কারণ একই ধরনের লেনদেন। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন এই অগ্রিম মজুরিটা চলতি সম্পদের মধ্যে লিখতে হবে। চলতি সম্পদ হেডিং দিয়ে এই অগ্রিম মজুরি বলে মাঝখানের ঘরে টাকা লিখব। চলতি সম্পদের মধ্যে অগ্রিম খরচ সমূহ লিখতে হয়। অগ্রিম প্রদত্ত কমিশন। তো প্রদত্ত কমিশন খরচ, খরচ যদি অগ্রিম থাকে তাহলে এটিও সম্পদ। সেজন্য আমরা যখন এটি সম্পদ হিসাব,
তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন অগ্রিম প্রদত্ত কমিশন বলে ডেবিট দিকে টাকা লিখব, কারণ সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন অগ্রিম প্রদত্ত কমিশন চলতি সম্পদের মধ্যে লিখব। তো প্রিয় শিক্ষা, অগ্রিম শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ ভাতা ব্যয় আর সেলামি আয়। তো শিক্ষানবিশ ভাতা যেহেতু ব্যয় যদি অগ্রিম থাকে তাহলে কিন্তু সম্পদ হিসেবে গণ্য হবে, সেজন্য অগ্রিম শিক্ষানবিশ ভাতা কিন্তু সম্পদ। তাই রেওয়া মিল যখন করব তখন অগ্রিম শিক্ষানবিশ ভাতা লিখে ডেবিট দিকে টাকা লিখতে হবে। আর অগ্রিম শিক্ষানবিশ সেলামি যদি থাকতো তাহলে কিন্তু আবার দায় হতো, কারণ অগ্রিম আয় দায়। আর আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদের মধ্যে অগ্রিম শিক্ষানবিশ ভাতা লিখব। চলতি সম্পদ অংশে, চলতি সম্পদ হেডিং দিয়ে ওই অংশে লিখব অগ্রিম শিক্ষানবিশ ভাতা। প্রাপ্য শিক্ষানবিশ সেলামি, প্রাপ্য এটা যুক্ত থাকলে সম্পদ হিসেবে গণ্য হবে। প্রাপ্য মানে এখনো পাইনি, পরে পাবো, পাওয়ার যোগ্য, সেই জন্য এটি সম্পদ হিসেবে গণ্য হবে। প্রাপ্য শিক্ষানবিশ সেলামি সম্পদ। কেন সম্পদ? শিক্ষানবিশ সেলামি এখনো পাইনি, ভবিষ্যতে পাবো, অনেকটা দেনাদারের মতো, সেই জন্য এটি সম্পদ। তো যেহেতু সম্পদ, আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন রেওয়া মিলে এই প্রাপ্য শিক্ষানবিশ সেলামি বলে ডেবিট দিকে টাকা লিখব। প্রাপ্য ভাড়া, প্রাপ্য বিনিয়োগের সুদ, প্রাপ্য কমিশন, প্রাপ্য কিন্তু পয় জ ফেলা, তো প্রাপ্য কথাটা থাকলে সেটি সম্পদ হবে, বিষয়টি খেয়াল রাখব। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদের মধ্যে প্রাপ্য শিক্ষানবিশ সেলামি বলে ডেবিট মাঝের ঘরে টাকা লিখব। এখানে তো ডেবিট ক্রেডিট থাকে না, তাই না? পরের লেনদেনটি লক্ষ্য করি, প্রাপ্য বিনিয়োগের সুদ। তো বিনিয়োগের সুদ আয়, কিন্তু বিনিয়োগের সুদ যদি প্রাপ্য থাকে তাহলে কিন্তু সম্পদ হিসেবে গণ্য হবে। প্রাপ্য বিনিয়োগের সুদ মানে এখনো পাইনি, পরে পাবো, দেনাদারের মতো, সেজন্য এটা সম্পদ হিসেবে গণ্য হবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম প্রাপ্য কথাটা থাকলে সেটি সম্পদ হবে। এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন প্রাপ্য বিনিয়োগের সুদ বলে ডেবিট দিকে বসবে। কেন ডেবিট দিকে বসবে? সম্পদ রেওয়া মিলে ডেবিট দিকে বসে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন চলতি সম্পদের মধ্যে প্রাপ্য বিনিয়োগের সুদ বলে চলতি সম্পদের মধ্যে লিখতে হবে। পরের হিসেবটি লক্ষ্য করি, প্রাপ্য কমিশন। প্রাপ্য কমিশন, এই কমিশনটা আয় বকেয়া থাকলে তাকে প্রাপ্য কমিশন বলা হয়। তো প্রাপ্য শব্দটা যেহেতু আছে তাহলে এটি চলতি সম্পদ এবং সম্পদ হিসেবে গণ্য হবে। তাই আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন প্রাপ্য কমিশন লিখে টাকাটা ডেবিট দিকে লিখব, কারণ সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হয়। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন প্রাপ্য কমিশন চলতি সম্পদের মধ্যে প্রাপ্য কমিশন লিখতে হবে, চলতি সম্পদের মধ্যে। প্রাপ্য উপভাড়া। তো প্রাপ্য উপভাড়াটা যেহেতু প্রাপ্য উল্লেখ আছে তাহলে এটি সম্পদ হবে। উপভাড়া আয়, আমি যদি প্রাপ্যটা বাদ দিই, উপভাড়া আয়, আর আয় যদি বকেয়া থাকে, অনাদায়ী থাকে, তাকে বলা হয় প্রাপ্য উপভাড়া, মানে এখনো পাইনি পরে পাবো, অনেকটা দেনাদারের মতো, সেজন্য এটি সম্পদ হিসেবে গণ্য হবে, যেহেতু প্রাপ্য কথাটা যুক্ত আছে, সম্পদ হিসাব। এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন প্রাপ্য উপভাড়া বলে ডেবিট দিকে টাকা লিখব, কারণ প্রাপ্য উপভাড়া সম্পদ, তাই ডেবিট দিকে লিখতে হবে। আবার আমরা যখন
আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন চলতি সম্পদ যেখানে লিখব সেইখানে প্রাপ্য উপভাড়া বলে টাকা লিখব। চলতি সম্পদের মধ্যে প্রাপ্য উপভাড়া আসবে। এবার আসি আসবাবপত্র। প্রাপ্য অনেকগুলি বললাম, তাই না? একই জাতীয় লেনদেন বারবার বলেছি, তাহলে আমার বোঝানোর সুবিধা হয়েছে এবং তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। এবার আসি স্থায়ী সম্পদ। আসবাবপত্র, কলকবজা, দালাত গোটা, ইজারা সম্পত্তি, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলি সব স্থায়ী সম্পদ, তাই না? কিছু অদৃশ্যমান স্থায়ী সম্পদ, আবার কিছু আছে অদৃশ্যমান স্থায়ী সম্পদ। তো যাই হোক, আসবাবপত্র কি? আসবাবপত্র একটি সম্পদ এবং এটি স্থায়ী সম্পদ। আসবাবপত্রটা সম্পদ হিসেবে গণ্য হবে। তো সম্পদ যেহেতু রেয়ামিলের ডেবিট দিকে বসে, তাই আসবাবপত্র রেয়ামিলের ডেবিট দিকে বসবে। আসবাবপত্র রেয়ামিলের ডেবিট দিকে বসবে। এবার আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় বসবে? আর্থিক অবস্থার বিবরণীতে আমাদের এই আসবাবপত্র স্থায়ী সম্পদের মধ্যে বসবে। স্থায়ী সম্পদ নামে যে আমরা হেডিং লিখব, তার মধ্যে আসবাবপত্র লিখতে হবে। এবং আসবাবপত্রের সাথে যদি অবচয় থাকে, পুঞ্জীভূত অবচয় থাকে, সেক্ষেত্রে কিন্তু আসবাবপত্র থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করতে হবে, যদি থাকে। অঙ্কে থাকার সম্ভাবনাই বেশি, অনেক সময় থাকে। যন্ত্রপাতি হিসাব। তো যন্ত্রপাতি, কলকবজা, মেশিন, এগুলি সমার্থক শব্দ। যন্ত্রপাতি, কলকবজা, মেশিন, এগুলি কিন্তু সমার্থক শব্দ। তো এগুলি স্থায়ী সম্পদ। তো যন্ত্রপাতি হিসাবটা সম্পদের মধ্যে পড়ে। কিসের মধ্যে? সম্পদ শ্রেণী বিভাগের মধ্যে পড়ে। এবং এটি রেওয়ামিলের কোথায় বসে? যন্ত্রপাতি বা মেশিন ডেবিট দিকে লিখতে হবে, কারণ সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে বিভিন্ন ধাপ আছে। স্থায়ী সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, তাই না? তো স্থায়ী সম্পদ অংশে এই যন্ত্রপাতি বা মেশিন লিখতে হবে। এবং যদি যন্ত্রপাতির অবচয় থাকে, তাহলে আবার এই যন্ত্রপাতি থেকে বাদ পুঞ্জীভূত অবচয় নামে বাদ যাবে। যন্ত্রপাতি থেকে বাদ দিব বাদ পুঞ্জীভূত অবচয়। অফিস সরঞ্জাম কি? তো অফিস সরঞ্জাম হচ্ছে একটি সম্পদ এবং এটি স্থায়ী সম্পদ। অফিস সরঞ্জাম হচ্ছে এই অফিসে ব্যবহৃত বিভিন্ন কম্পিউটার ক্রয়, তারপরে রেফ্রিজারেটর ক্রয়, তারপরে ফটোকপি মেশিন ক্রয়, প্রিন্টার মেশিন ক্রয়, যেগুলো অফিসে যন্ত্রপাতি জাতীয় ব্যবহৃত হয়, এগুলি সব অফিস সরঞ্জামের মধ্যে পড়ে। তো অফিস সরঞ্জাম সম্পদ এবং স্থায়ী সম্পদ। সম্পদ এবং স্থায়ী সম্পদ। তাই আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব, তখন অফিস সরঞ্জাম লিখে ডেবিট দিকে টাকা লিখব, কারণ সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হয়। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করব, তখন অফিস সরঞ্জাম লিখে এই স্থায়ী সম্পত্তির মধ্যে অফিস সরঞ্জাম লিখতে হবে। আর যদি অফিস সরঞ্জামের হতে অবচয় থাকে, পুঞ্জীভূত অবচয় থাকে, তাহলে এই অফিস সরঞ্জাম থেকে পুঞ্জীভূত অবচয় বিয়োগ করতে হবে। ইকুইপমেন্ট কি? তো ইকুইপমেন্টটা মূলত ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে অফিস সরঞ্জাম, তাই না? ইকুইপমেন্টের বাংলা হচ্ছে অফিস সরঞ্জাম। তো অফিস সরঞ্জাম যেহেতু সম্পদ, সেজন্য ইকুইপমেন্টও সম্পদ হিসেবে গণ্য হবে। এখন তোমাদের মনে হতে পারে, তাহলে আমরা অফিস সরঞ্জাম লিখলেই তো পারতাম, ইকুইপমেন্ট লিখলাম কেন? কারণ বোর্ড প্রশ্নে অনেক সময় অফিস সরঞ্জাম নামটা আসে না, ইকুইপমেন্ট নামে আসে। সেজন্য আমি ইকুইপমেন্ট নামেই লিখেছি, একটা নতুন আইটেম শেখানোর জন্য। তো ইকুইপমেন্ট যেহেতু সম্পদ এবং এটি স্থায়ী সম্পদ, তা আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব, তখন ইকুইপমেন্ট রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে। ইকুইপমেন্ট রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হবে, কারণ সম্পদ ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে লিখতে হয়। রেওয়ামিলের ইংরেজি কিন্তু ট্রায়াল ব্যালেন্স, মনে রাখবো। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, তখন স্থায়ী সম্পদ হেডিং দিয়ে স্থায়ী সম্পত্তির মধ্যে এই ইকুইপমেন্ট লিখব। এবং ইকুইপমেন্টের উপরে যদি অবচয় থাকে, তাহলে কিন্তু ইকুইপমেন্ট থেকে বাদ পুঞ্জীভূত অবচয় নামে বিয়োগ করব। অর্থাৎ যন্ত্রপাতি, আসবাবপত্র, দালান কোঠা, অফিস সরঞ্জাম বা ইকুইপমেন্ট,
এইগুলোর উপরে যদি অবশ্যই থাকে তাহলে অবশ্যই এই স্থায়ী সম্পত্তির মধ্যে তখন এটা প্রথম ঘরে লিখে অবশ্যই বাদ দিব, বাদ দিয়ে মাঝের ঘরে নিয়ে যাব। সমন্বয় থাকলে আমরা প্রথম ঘরে লিখি, তাই না? অবশ্যই একটা স্থায়ী সম্পদ থাকলে মাঝের ঘরে লিখলেও হয়। এবং অঙ্ক প্র্যাকটিস করার সময় এগুলো আরও ভালো বুঝতে পারবো কোন ঘরে লিখতে হবে, তাই না? এবার আসি দালান কোঠা। তো দালান কোঠা একবার খাস স্থায়ী সম্পদ। দালান কোঠা সবচেয়ে দীর্ঘমেয়াদী স্থায়ী সম্পদ। দালান কোঠা তো দীর্ঘদিন থাকে, তাই না? নিজে যদি এটা দালান কোঠা থাকে, জমি থাকে, সেই জন্য এটা অবশ্যই স্থায়ী সম্পদ। এবং দালান কোঠা যেহেতু স্থায়ী সম্পদ বা সম্পদ, সেজন্য রেওয়া মিলের ডেবিট দিকে লিখতে হবে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, ফাইনাল অ্যাকাউন্ট প্রস্তুত করব, তখন আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যে স্থায়ী সম্পদ লিখব সেইখানে দালান কোঠা লিখে মাঝখানের ঘরে টাকা লিখব, আর যদি অবস্থায় থাকে প্রথম ঘরে লিখব, তারপরে অবস্থায় বিয়োগ করব যদি অবস্থায় থাকে। সুনাম হিসাব কি? তো সুনামটা হচ্ছে সম্পদ এবং অদৃশ্য সম্পদ। সুনাম কি যদি প্রশ্ন করা হয়, সুনাম হচ্ছে অতিরিক্ত মুনাফা অর্জনের ক্ষমতাকে সুনাম বলে। পাশাপাশি দুইটা ব্যবসা, একটা ব্যবসায় ভালো বিক্রি হয় আর একটা ব্যবসায় কম বিক্রি হয়। যেটা ভালো বিক্রি হয়, যেটা ভালো লাভ হয়, ওইটা কিন্তু সুনামের জন্য হয়। সেজন্য বলা হচ্ছে সুনাম হচ্ছে অতিরিক্ত লাভ করার যে ক্ষমতা, সেটা হচ্ছে সুনাম। তো সুনামটা স্থায়ী সম্পদ এবং অদৃশ্য সম্পদ, তাই সম্পদ হিসেবে গণ্য হবে সুনাম। এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন সুনাম হিসাব লিখে ডেবিট দিকে টাকা লিখব, কারণ সুনাম যেহেতু সম্পদ, সম্পদ রেওয়া মিলে ডেবিট দিকে লিখতে হয়। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব ফাইনাল অ্যাকাউন্টে, তখন স্থায়ী সম্পদ লিখে সেইখানে সুনাম লিখতে হবে। স্থায়ী সম্পদ লিখে সেখানে সুনাম লিখতে হবে। %% বিনিয়োগ, এটি কি, তাই না? তো বিনিয়োগ হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ অংশের মধ্যে পড়ে। বিনিয়োগ মানে আমি আমার ব্যবসার টাকা কোনো একটা জায়গায় লাভের উদ্দেশ্যে রাখছি, সেটাকে বিনিয়োগ বলে। সেটা আমি শেয়ার কিনে রাখতে পারি, সঞ্চয়পত্র কিনে রাখতে পারি, অথবা কাউকে এই পার্সেন্টেজ হারে আমরা কাউকে দিতে পারি মুনাফা লাভের উদ্দেশ্যে, এগুলোকে বিনিয়োগ বলে। তো বিনিয়োগ সম্পদ হিসাব, বিনিয়োগ সম্পদ হিসাব। এবং আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন এই 10% বিনিয়োগ লিখে এই প্রথম ঘরে টাকা লিখব ডেবিট দিকে, কারণ বিনিয়োগ যেহেতু সম্পদ, সম্পদ রেওয়া মিলের ডেবিট দিকে বসে। এখন তোমাদের মনে হতে পারে পার্সেন্টেজ কোনো কাজ হবে না। না, এই রেওয়া মিল তৈরি করার সময় পার্সেন্টেজ কোনো কাজ করতে হবে না পার্সেন্টেজের। তবে আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব সেইখানেও বিনিয়োগ অংশে এই বিনিয়োগটা লিখতে হবে, বিনিয়োগ অংশে। আর এই পার্সেন্টেজ কেটে যে সুদ হয় সেটা প্রাপ্য বিনিয়োগের সুদ বলে চলতি সম্পদের মধ্যে লিখতে হবে। বিষয়টি আরেকবার বলছি আমি, আমাদের সম্পদের বিভিন্ন যে অংশ থাকে সম্পদ লেখার আর্থিক অবস্থার বিবরণীতে, চলতি বিশেষ করে এই স্থায়ী সম্পদ, বিনিয়োগ, তারপর সবার শেষে চলতি সম্পদ। তো বিনিয়োগ অংশে বিনিয়োগটা বসবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ অংশে। আর এই বিনিয়োগের উপরে পার্সেন্টেজ কেটে যে সুদটা হবে প্রাপ্য সুদ নামে এই চলতি সম্পদে বসবে। %% লগ্নি, লগ্নির আর এক নাম বিনিয়োগ। লগ্নি আর বিনিয়োগ সমার্থক শব্দ, বিষয়টি মনে রাখবো। তো লগ্নিও সম্পদ হিসেবে গণ্য হবে, কারণ বিনিয়োগ যেহেতু সম্পদ সেজন্য লগ্নিটাও সম্পদ। এবং এই সম্পদ যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে পড়ে, সেজন্য আমরা যখন রেওয়া মিল প্রস্তুত করব তখন ডেবিট দিকে লিখতে হবে। লগ্নি ডেবিট দিকে বসে, কারণ লগ্নি সম্পদ, সম্পদ রেওয়া মিলে ডেবিট দিকে লিখতে হয়। এবার আসি আর্থিক অবস্থার বিবরণীতে লগ্নি কোথায় বসবে। ওই যে বিনিয়োগ অংশ থাকবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ অংশ থাকবে, এটি হেডিং, এর মধ্যে লগ্নিটা লিখব। বিষয়টা আবারও বলি, বিনিয়োগ অংশের মধ্যে আমরা লিখব 10% বা 5% বিনিয়োগ, 10% বা 5% লগ্নি, সঞ্চয়পত্র,
তারপর হচ্ছে কি যে শেয়ার ক্রয়, এগুলি সব বিনিয়োগের মধ্যে বসে। এই যে সঞ্চয়পত্র বলতে বলতে চলে এসেছে। সঞ্চয়পত্র সম্পদ এবং এটি বিনিয়োগ সম্পদ, বিনিয়োগ জাতীয় সম্পদ। তাই আমরা যদি রেওয়ামিল প্রস্তুত করি তাহলে সঞ্চয়পত্র লিখে ডেবিটে টাকা লিখব। কেন ডেবিটে টাকা লিখব? সঞ্চয়পত্র যেহেতু সম্পদ, সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হয়। এবং আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন বিনিয়োগ যেখানে লিখব, বিনিয়োগ নামে যে হেডিং লিখব তার মধ্যে সঞ্চয়পত্রটা লিখব। আর সঞ্চয়পত্রের উপর যদি মুনাফা থাকে তো প্রাপ্য সঞ্চয়পত্রের সুদ বলে বা প্রাপ্য বিনিয়োগের সুদ বলে চলতি সম্পদের মধ্যে লিখব। সরকারি সিকিউরিটি কি? তো সরকারি সিকিউরিটি কিন্তু বিনিয়োগের মধ্যে পড়ে। সরকারি সিকিউরিটি এক ধরনের সঞ্চয়পত্র বলা যায়। সঞ্চয়পত্র যেমন বিনিয়োগ, সরকারি সিকিউরিটিটাও বিনিয়োগ। এখন তোমাদের মনে হতে পারে তাহলে তো সঞ্চয়পত্র লিখলে পারতাম, সরকারি সিকিউরিটি লিখলাম কেন? একটা আলাদা হিসাব লিখেছি, কেননা সরকারি সিকিউরিটি নামে যদি পরীক্ষা আসে তখন কি করবে, সেজন্য আমি দেখিয়ে দিয়েছি সরকারি সিকিউরিটিটা সম্পদ। এবং আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তখন সরকারি সিকিউরিটি লিখে ডেবিট দিকে টাকা লিখব, কারণ সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে লিখতে হয়। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন বিনিয়োগ নামে যে অংশটা থাকবে সেই অংশের মধ্যে এই সরকারি সিকিউরিটি লিখে টাকা লিখব। অর্থাৎ সরকারি সিকিউরিটিটা যেহেতু বিনিয়োগ, তা বিনিয়োগের মধ্যে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 36টা আইটেম চলে, আমি 40টা আলোচনা করব আজকে, তো দ্রুত করার চেষ্টা করব। বিক্রয়যোগ্য সিকিউরিটি, এটাও কিন্তু বিনিয়োগের মধ্যে পড়ে। বিক্রয়যোগ্য সিকিউরিটি মানে কি? আমি যখন তখন বিক্রি করতে পারবো। অনেকটা শেয়ার কিন্তু বিক্রয়যোগ্য সিকিউরিটি, যখন তখন বিক্রি করতে পারি আমি। শেয়ার ইচ্ছে হলে যখন তখন কেনা যায়, যখন তখন বিক্রি করা যায়। সেজন্য সরকারি সিকিউরিটিটা, বিক্রয়যোগ্য সিকিউরিটিটা বিনিয়োগ যেহেতু সম্পদ হিসেবে গণ্য হবে। এবং আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব বিক্রয়যোগ্য সিকিউরিটি নাম লিখে টাকা লিখব ডেবিট দিকে। কারণটা কি? কারণ সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন বিনিয়োগ নামে যে অংশটা লিখব সেইখানে এই বিক্রয়যোগ্য সিকিউরিটিটা লিখতে হবে, কারণ বিক্রয়যোগ্য সিকিউরিটিটা বিনিয়োগের মধ্যে পড়ে। পরের লেনদেন ট্রেডমার্ক, প্যাটেন্ট, এইগুলি কি? তো ট্রেডমার্ক, প্যাটেন্ট এইগুলি কিন্তু এই সম্পদ এবং স্থায়ী সম্পদ। এবং প্যাটেন্ট, ট্রেডমার্ক এইগুলি অবশ্য অদৃশ্য সম্পদ। অদৃশ্য সম্পদ কোনগুলি? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, তারপর হচ্ছে কি যে এই ইজারা সম্পত্তি, এগুলো হচ্ছে অদৃশ্য স্থায়ী সম্পদ। তো এই প্যাটেন্ট, ট্রেডমার্ক এগুলি সম্পদ হিসেবে গণ্য হবে। এবং সেজন্য আমরা যখন রেওয়ামিল প্রস্তুত করব তো প্যাটেন্ট লিখে ডেবিট দিকে টাকা বলবে, কারণ সম্পদ রেওয়ামিলের ডেবিট দিকে বসে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন সম্পদ পাশে বসবে, কিন্তু কোন অংশে বসবে? স্থায়ী সম্পদ অংশে। প্যাটেন্ট, ট্রেডমার্ক এগুলি স্থায়ী সম্পদ এবং অদৃশ্য স্থায়ী সম্পদ। তাই স্থায়ী সম্পদের মধ্যে প্যাটেন্ট বা ট্রেডমার্ক লিখে টাকা লিখব। আর এর যদি অবলোপন থাকে, আরেকটি বিষয় বলে রাখি, অদৃশ্য সম্পদের কিন্তু অবচয় হয় না, অবলোপন হয়। অবচয় আর অবলোপন এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে যে সমস্ত সম্পত্তি দেখা যায়, স্পর্শ করা যায়, তার অবচয়কে অবচয় বলে। আর যে সমস্ত সম্পত্তি দেখা যায় না, অদৃশ্য সম্পদ, তার অবচয়কে অবলোপন বলে। তো অবলোপন থাকলে এখান থেকে বিয়োগ হবে। কপিরাইট কি? কপিরাইট হচ্ছে গ্রন্থ সত্য, অর্থাৎ আমার যে লেখা তাকে আমি কপিরাইট করে রাখছি, এটা কপিরাইট বলে। তো কপিরাইটটা সম্পদ এবং এটাও কিন্তু অদৃশ্য সম্পদ, তাই আমরা কপিরাইট বলে এই ডেবিট দিকে টাকা লিখবো রেওয়ামিলে, কারণ সম্পদ রেওয়ামিলে ডেবিটে বসে। এবং তোমাদের মনে হতে পারে সবগুলোই তো ডেবিটে বসছে, ক্রেডিটে কি বসবে? আসছে, অনেক আইটেম আসে। আমি তো 160টা আইটেম আলোচনা করব 4-5টা ক্লাসে, আজকে প্রথম পর্ব।
আর আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন কপিরাইট স্থায়ী সম্পত্তির মধ্যে কপিরাইট লিখে এই টাকা লিখতে হবে। স্থায়ী সম্পদ যেখানে লিখবো সেখানে কপিরাইট বসবে। তো আজকের আলোচনাটা আমি এই 40 নাম্বার দিয়ে শেষ করব। ভূমি ও প্রাঙ্গণ উন্নয়ন। ভূমি ও প্রাঙ্গণ উন্নয়নটা কিন্তু এই সম্পদ এবং স্থায়ী সম্পদ। জমি স্থায়ী সম্পদ না, জমির আর এক নাম তো ভূমি, সম্পদ হিসাব। সেই জন্য আমরা যখন রেয়ামিল প্রস্তুত করব তখন ভূমি ও প্রাঙ্গণ উন্নয়ন যদি থাকে ডেবিট দিকে লিখতে হবে টাকা, কারণ সম্পদ যেহেতু সেজন্য ডেবিট দিকে লিখতে হবে। আবার আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন স্থায়ী সম্পত্তির মধ্যে ভূমি ও প্রাঙ্গণ উন্নয়ন বলে টাকা লিখতে হবে স্থায়ী সম্পদের মধ্যে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের এই লম্বা আলোচনা। বিশেষ করে প্রত্যেকটা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যে একটু সময় দরকার হয়েছে। তা আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।